আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। সাউন্ড বেশি না? আচ্ছা, সবাইকে আবার বলি, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেইড বেস থেকে স্বাগতম। সবাই দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও। ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 2 এর লেকচার 3। আর তোমরা কে কে শুনতে পাচ্ছ? সবাই যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যাই হোক স্যার, আপনাকে সত্যি খুব মিস করি। ওরে আল্লাহ, থ্যাংক ইউ এভরিওয়ান। যারা মিস করো সবাইকে আমিও মিস করি। ওয়ালাইকুম সালাম, হোম পাইছি। আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই জয়েন কিনা দেখি, কে কে জয়েন হও নাই এরকম কে কে আছো একটু দেখি। জয়েন হও নাই এরকম কে কে না, এখনো মানে রুমে আসো নাই বা পানি টানি খাচ্ছ, রেডি খাতা টাতা রেডি করতেছো, এরকম কে কে আছে দেখি। ঠিক আছে স্যার, আপনাকে হিরো লাগতেছে, থ্যাংক ইউ আসিফ আকবর। ওকে, তাহলে জি স্যার, অল ক্লিয়ার বলেছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, এখন তো আমরা চ্যাপ্টার 2তে কি পড়েছি, কি পড়তেছিলাম? একটা উৎস থেকে একটা গন্তব্যের ডেটা পাঠানোর যে প্রক্রিয়া, ঠিক কিনা? আমরা উৎস থেকে গন্তব্যের ডেটা পাঠানোর প্রক্রিয়া পড়তেছিলাম। এখন কোন কোন মাধ্যম পড়েছি, কিভাবে ডেটাকে সলিড রাখে সেটা পড়েছি, কোন কোন উপায়ে যায় সেটা পড়েছি, কি স্পিডে যায় সেটাও পড়েছি। কিন্তু আজকে যেটা দেখবো সেটা হলো কি মাধ্যমে যায়, তার দিয়ে নাকি তার বিহীন। তাহলে একটা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে ডেটা যেতে পারে দুইটি উপায়ে ডেটা যেতে পারে একটা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে। একটা হচ্ছে কি তার মাধ্যম, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। আজকে আমরা এগুলো নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করব। ওকে, তাহলে তোমরাও জানো অনেক সময় আমরা কিছু কিছু জায়গায় দেখি যে তার দ্বারা ডিসি লাইন আনা হয়, আবার অনেক সময় দেখি ইন্টারনেট চালাতে তার লাগে না, ঠিক কিনা? তাহলে আমরা আজকে এগুলো নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করব। তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা সবাই একবার হাসো, আর হাসার সাথে সাথে লিখো ওকে, মন থেকে ওকে লিখো সবাই, ঠিক আছে? সবাই একবার মন থেকে ওকে লিখো দ্রুত গতিতে। স্যার বই বের করবো গোডাউন থেকে। আচ্ছা যাই হোক, তোমাদেরকে আরেকটা সুখবর দিয়ে রাখি, যারা বই নিতে ইচ্ছে হয় কাল পরশুর মধ্যে নিয়ে নাও। এরপরে রমজানে আর বই পাবে না, ঠিক আছে? রমজানের পর থেকে হয়তো বই পেলে পাবে। এই তো মন থেকে ওকে লিখতে পারে দেখি। তৃপ্তি মন থেকে ওকে লিখেছে, রিশতা মন থেকে ওকে লিখেছে, ঠিক আছে? আর কে কে লিখেছে? সিদরাতুল মুনতাহা। ওকে, দেখো তার মাধ্যম হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? একটা হলো কোএক্সিয়াল কেবল, যেটা হচ্ছে ডিসের তার। কোএক্সিয়াল কেবল যেটাকে আমরা কি বলি, ডিসের তার যেটা বলি সেটা, ঠিক কিনা? একটা মজ্জা থাকে লোহার, এর উপর একটা ইনসুলেটর থাকে, পেঁচানো সাদা সাদা কিছু তার, যেটাকে আমরা আর্থিন বলি। এর উপর একটা কাবার বা জ্যাকেট থাকে, ঠিক কিনা? এরকম না, একটা সরু একটা কি থাকে, ছোট্ট একটা রডের মতো থাকে কুর যেটা, আর এর উপর একটা ইনসুলেটর থাকে এরকম পেঁচানো ডিসের তারে। আর এটা এখানে থাকে জ্যাকেট, কালো জ্যাকেটটাকে এখানে, এটাই হচ্ছে মূলত ডিসের তার, এই টাইপের। সবাই এগুলোর সাথে পরিচিত। এটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। এটা নর্মালি 2 প্রকার, লিখে রাখো। একটার নাম হচ্ছে থিক নেট, আরেকটার নাম হচ্ছে থিন নেট। এটা 2 প্রকার, কোএক্সিয়াল কেবল 2 প্রকার। একটা হচ্ছে থিক নেট, আরেকটার নাম হলো থিন নেট। থিক নেট কি, থিন নেট কি, প্রশ্ন আসে না? থিক নেট হচ্ছে কি, থিক নেটকে 10 বেস 5 বলা হয়, 10 বেস 5, বা এভাবেও লেখা হয় 10B5। এটার অপর নাম হলো থিক নেট, ঠিক আছে? এরপরে 3 নেটকে বলা হয় 10B2। আমরা আবার একটু ধারাবাহিকভাবে আসি। বলো কয়টা উপায়ে ডেটা ট্রান্সফার করা হয়? 2টা। কি কি? তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যম কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা কি? কোএক্সিয়াল কেবল।
কোএক্সিয়াল কেবল কি রকম থাকবে, একটা মজ্জা থাকবে, মজ্জার উপর একটা ইনসুলেটর থাকবে, এর উপর একটা জ্যাকেট। এটা কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। থিক নেটের অপর নাম কি? tan B5 আর থিন নেটের অপর নাম কি? tan B2। এখন প্রশ্ন আসে না যে স্যার এই লাইনটার মানে কি? এটা তো অনেকবার পরীক্ষা আসতেও দেখলাম। tan B5 মানে হচ্ছে কি 500 মিটার দূরত্বে 10 মেগাবাইট ডাটা যেতে পারবে। বুঝো নাই? মানে 5 মানে হচ্ছে 500 মিটার দূরত্ব, ঠিক আছে? আর 10 মানে হচ্ছে কি 10 MB ডাটা, 10 MB বা মেগাবাইট। বুঝাইতে পারছি? তাহলে এবার দেখো 10 MB ডাটা যেতে পারবে কত মিটার দূরত্ব পর্যন্ত? 500 মিটার দূরত্ব পর্যন্ত। কিসের মাধ্যমে? থিক নেটের মাধ্যমে। আর থিন নেট হচ্ছে কি tan B2। তার মানে tan B2 মানে 10 MB 200 মিটার পর্যন্ত যেতে পারবে। 10 MB ডাটা 200 মিটার পর্যন্ত যেতে পারবে। পরীক্ষা আসতে পারে হোয়াটস দ্য মিনিং অফ tan B2, হোয়াটস দ্য মিনিং অফ tan B5। বাংলায় আসবে না, ইংরেজিতে আসবে না, বাংলায় আসবে। ঠিক আছে? বলবে যে tan B5 বলতে কি বুঝো, tan B2 বলতে কি বুঝো। তখন কি লিখতে হবে? 100 মিটার 500 মিটার দূরত্ব পর্যন্ত 10 MB ডাটা কি করতে পারবে? গমন করতে পারবে। কোন কেবলের সাহায্যে? থিক নেট কেবলের সাহায্যে। আর থিন নেটের সাহায্যে কত মিটার যেতে পারবে? 200 মিটার। যদি পরীক্ষা আসে থিন নেটের রেঞ্জ কত, বলবা যে তানভীর স্যার তো এটা পড়াই নেই। তখন বলবা থিন নেটের রেঞ্জ হচ্ছে 200 মিটার। আর থিক নেটের রেঞ্জ কত, তখন বলবা 500 মিটার। দেখি সবাই এতটুকু ক্লিয়ার কে কে? সবাই একটু এতটুকু ক্লিয়ার কে কে? ওকে, সবাই একটু ক্লিয়ার কে কে এতটুকু? পারফেক্ট স্মোকার কি আজ নাম নেই বলে আমাদের চোখে পড়ে না। আহা কি সুন্দর কমেন্ট। ওকে, তোমরা সব সময় ক্লাস করার সময় হাসি খুশি থাকার চেষ্টা করবে, ঠিক আছে? ক্লাস হাসি খুশি থাকলে পড়াশোনা একটু বেশি মনে থাকে। আর যারা দুনিয়ার চিন্তা ভাবনা সব মাথায় নিয়ে ক্লাস করবা, তারা দেখবা অর্ধেক মনে রাখতে পারছো, অর্ধেক শেষ। অর্ধেক মাথায় ঢুকে নেয়, মাথার উপর দিয়ে চলে গেছে, 2-3 ইঞ্চি উপর দিয়ে গেছে গা। ওকে, এবার দেখো তার বিহীন মাধ্যমের আরেকটা প্রকারভেদ, সেটা হচ্ছে বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। একজন বলছে আমার কমেন্ট পড়েন না কেন, উনি কোন ভদ্রলোক? জান্নাতুল মারিয়া, এই যে তোমার কমেন্ট পড়লাম, ঠিক আছে? আচ্ছা স্যার IPL এ কোন টিম? 100% পাঞ্জাব। এটা আবার বলতে হবে কেন? পাঞ্জাব কিংস, সেই ছোটবেলা থেকে পাঞ্জাব। সবাই মনে করে প্রীতি জিন্দার জন্য করি, না না, যুবরাজ সিং ছিল তখন থেকে। আচ্ছা, তার মাধ্যম কোএক্সিয়াল কেবল। এরপরে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল এই জিনিসটা কি? এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস। টুইস্টেড পেয়ার কেবল মানে হলো 4 জোড়া। টুইস্টেড 4 জোড়া, এক কথাই। এই যে দেখো টুইস্টেড শব্দের অর্থ হচ্ছে 4। এই শব্দের অর্থ হচ্ছে 4। 4 মানে পেয়ার মানে জোড়া। পেয়ার মানে কি? জোড়া। টোটাল 8টি তার। পরীক্ষা আসতে পারে যে টুইস্টেড পেয়ার কেবলে কয়টি তার থাকে? টোটাল 8টি তার, ঠিক আছে? তাহলে টুইস্টেড শব্দের অর্থ কি? 2 2 স্টেড 2, তাহলে 2 দ্বিগুণে 4। টুইস্টেড আবার পেয়ার, 4 জোড়া, তাহলে 4 জোড়া মানে কয়টি তার? 8টি তার। এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 2 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে ইউটিপি, লিখে রাখো। একটা হচ্ছে ইউটিপি, এটার নাম হচ্ছে, এটার নাম কি? আনশিল্ডেড। আনশিল্ডেড টিপি কি দেখছো? ট্রান্সমিশন কেবল। আচ্ছা দেখি ইউটিপির মানেটা বলো তো একটু। ইউটিপির এটা বলো তো একটু দ্রুত গতিতে। ইউটিপির এটা কে বলতে পারো দেখি একটু? ইউটিপিটা একটু বলো তো, কেউ বলতে পারো কিনা? বলো তো কেউ। আরে এটা তো বলতে পারার কথা। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই যে আনশিল্ডেড, এই যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আর এসটিপি মানে হচ্ছে কি? এসটিপি শিল্ডেড, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল।
এই যে এটাকে বলা হয় কি, টুইস্টেড পেয়ার কেবল। এই দুইটা কেবলের আরেকটা বৈশিষ্ট্য আছে, এই কোএক্সিয়াল আর টুইস্টেড পেয়ার কেবলের দুইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মিল আছে। এরা অ্যানালগ এবং ডিজিটাল উভয় সিগন্যালের ডাটা প্রেরণ করতে পারে। ওদেরকে অ্যানালগ দিলেও প্রেরণ করতে পারবে, ডিজিটাল দিলেও পারবে। টুইস্টেডও সেম, এদেরকে অ্যানালগ সিগন্যাল দিলেও ডাটা প্রেরণ করে দিবে, ডিজিটাল দিলেও করতে পারবে। তার মানে এটাতে ওয়াইফাই হলেও চালাতে পারবে, ডিস হলেও চালাতে পারবে। বুঝলে, ডিসের যে সিগন্যাল নর্মালি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর ওয়াইফাইয়ের যে সিগন্যাল সেগুলো হচ্ছে ডিজিটাল বিট। চাইলে তুমি দুইটাই কি করতে পারবে, চালাতে পারবে। এটাতে অ্যানালগ ডিজিটাল উভয়ই যাবে, এটাতে অ্যানালগ আর ডিজিটাল উভয়ই যাবে। তাহলে ইউটিপি হচ্ছে কি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। সবাই একটু লিখে রাখো দ্রুত গতিতে, দ্রুত গতিতে একটু লিখে ফেলো। ওকে, এতক্ষণ পরে একজন বলতেছে ডেটা প্রবাহের মাধ্যম কয়টা, এগুলো নিয়ে যুদ্ধ করার দরকার নেই, ঠিক আছে? যা আছে ওটাই শিখবে, এটা কোনো কমন ম্যান্ডেটরি কিছু না। ওকে, সবাই একটু দ্রুত গতি দিয়ে করো তো। হ্যাঁ, এবার আসো, এবার পরবর্তী প্রশ্নটা একটু বলি। শিল্ডেড টুইস্টেড, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি শিল্ডেড কিভাবে চিনবা, আনশিল্ডেড কিভাবে চিনবা, প্রশ্ন আসে না? দেখি কেউ বলতে পারবে কিভাবে চিনবা? মনে রাখবা যেটা শিল্ডেড সেটার উপর একটা পয়েল নামক প্রলেপ থাকবে। পয়েল, এটা লিখে রাখো সবাই। একটা প্রলেপ আছে না, প্রলেপটা রূপার তৈরি, এই প্রলেপটা থাকবে কোথায়? শিল্ডেডে। আর আনশিল্ডেডে এই প্রলেপটা পাওয়া যাবে না। তাহলে দুইটা তারের পার্থক্য হচ্ছে এখানে, এটাতে প্রয়েল নামক একটা প্রলেপ থাকবে, ফয়েল, যে ফয়েল প্রলেপটা থাকবে সেটা হচ্ছে শিল্ডেড, আর যেখানে ফয়েল প্রলেপটা থাকবে না সেটা হচ্ছে কি, আনশিল্ডেড। তাহলে আমরা এখান থেকে কি কি পড়লাম? প্রথমে কোএক্সিয়াল পড়লাম, দুই প্রকার, থিক নেট, তিন নেট, 10B5 10B2, ঠিক কিনা? এরপর আমরা কি পড়লাম? টুইস্টেড পেয়ার কেবল, 2 2 4 মানে 4 জোড়া। এরপরে টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার পড়লাম? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, এবার এগুলা কোন কোন মাধ্যমে ডাটা ট্রান্সমিট করতে পারে? এগুলা অ্যানালগেও ডাটা ট্রান্সমিট করতে পারবে, ডিজিটালেও ডাটা ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে? এই দুইটা কেবলের অবধারিত বৈশিষ্ট্য হচ্ছে এটা। তবে সত্যি কথা বলি, এই প্রশ্নগুলো খুব বেশি আসে না, মানে এগুলা 1000 বছর একবার আসে। ওকে, তো সুতরাং এগুলা নিয়ে এত হাইপার হওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, এগুলা নিয়ে এত হাইপার হওয়ার দরকার নেই, এটা 1000 বছর একবার আসবে। কিন্তু এখন যেটা পড়াবো সেটা অবশ্যই আসবে, সেটা না আসলে টাকা ফেরত। সেটা কোনটা? অপটিক্যাল ফাইবার। ওকে, অপটিক্যাল ফাইবার হচ্ছে কি একটা কাচের তন্তু, তোমরা সবাই যেটা বইতে পড়ো সেটা হচ্ছে কিরকম, এটা এমন একটা তার যেটার কুর যে জিনিসটা থাকে, দেখো কুর যে জিনিসটা থাকে এটা হচ্ছে কাঁচ, এটাকে বলা হয় কুর। এরপরে এখানে থাকে একটা ক্লেডিং, গ্লাস, এটাকে বলা হয় গ্লাস বা ক্লেডিং, ঠিক আছে? ক্লেডিং। এরপরে হচ্ছে এটা কি লিখছি, আচ্ছা এটা হচ্ছে কাঁচ বা কুর। ওকে, এবার দেখো এখানে থাকে জ্যাকেট, উপরে থাকে হচ্ছে জ্যাকেট অপটিক্যাল ফাইবারের। ভালো করে কথা শোনো, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। এই অপটিক্যাল ফাইবারের তিনটে অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কাঁচ বা কুর, যেটা মধ্যে থাকবে সেটা কাঁচ, আর এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্লাস, গ্লাস টাইপের একটু আর কি, মানে কাঁচের থেকে লাইট যাতে সরতে না পারে, এটাকে বলা হয় ক্ল্যাডিং। এর উপরে যেটা আছে সেটা হচ্ছে জ্যাকেট, ঠিক আছে? এটি আলুর ব্যাগে ডাটা সংশ্লেষণ করে। আলুর ব্যাগ কত? আলুর ব্যাগে ডাটা সঞ্চালন করে এটি, আলুর ব্যাগে। আলুর ব্যাগ মানে হচ্ছে কি 3 × 10⁸ ms ইনভার্স 1, মানে প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার, মানে 1 সেকেন্ডে এত মিটার পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারে। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, ভালো করে কথা শোনো একটু। আলুর ব্যাগে ডাটা ট্রান্সমিট করতে পারে, যেটা আমরা মাইলে হিসাব করলে 3,80,000 মাইল, 3,80,000 মাইল বেগে যদি আমরা মাইলে হিসাব করি, 3,80,000 মাইল বেগে। প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়ার নাম হলো পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন।
পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে লিখে রাখো, সায়েন্সের স্টুডেন্টরা এটা বুঝবা। সংকট কোণের চেয়ে বড় মাপের কোণ আপতিত হলে, ফিজিক্সে আছে ঠিক কিনা, তখন আমরা কি বলি, আলোর রশ্মি বিভেদতল ঘেঁষে না গিয়ে পুনরায় কি করে, পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। এই যে প্রক্রিয়ার নাম ছিল কি, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, যেটা আমরা মরিচিকা দেখি রাস্তায় হাঁটার সময়, রাস্তার উপর পানির একটা কি দেখতে পাই, অস্পষ্ট ছায়া দেখতে পাই। এগুলো কেন দেখি? পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। এই মূলত এই পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে এটি ডেটা সঞ্চালন করে। এগুলো লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, পরীক্ষায় বারবার আসে। তাহলে আমরা কি বললাম? প্রথমে বলেছি কি, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কি? এটা একটি কাচের তন্তু বিশেষ যেটি আলোর বেগে ডেটা সঞ্চালন করতে পারে। তাহলে এটা তিনটা অংশ দিয়ে গঠিত, একটি কোর, আরেকটা ক্ল্যাডিং, আরেকটা হলো জ্যাকেট। এটি ডেটা সঞ্চালন করে স্পিড কত? 3 × 10⁸ মাইলের হিসাবে 3,80,000 মাইল বেগে, ঠিক কিনা? এবার হচ্ছে কি, এটি কোন পদ্ধতিতে ডেটা সঞ্চালন করে? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এই টপিকটা অনেকে বুঝবে না, কিন্তু জিনিসটা মনে রাখবা, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা সঞ্চালন করে। এখন প্রশ্ন আসে, এগুলো কোথায় ব্যবহৃত হয়? তোমার কি প্রশ্ন আসে, ইন্টারনেট আবিষ্কার হয়েছে কোথায়? ইউএসএতে না? আমরা ইন্টারনেট নিছি কোন পয়েন্ট থেকে, কিন্তু ইন্টারনেটগুলো আসে কোত্থেকে? এগুলো কি মাথায় আসে? এটা আমাকে বিসিএস এ প্রশ্ন করা হয়েছিল এবার বাইবাতে, যে আপনি যে একজন আইটি প্লাস কক্সবাজারের মানুষ, যে আপনি বলেন তো বাংলাদেশে ইন্টারনেট কীভাবে আসলো? তখন আমি ওনাকে বললাম যে সাবমেরিন কেবল দিয়ে। সাবমেরিন কেবল কিসের দ্বারা গঠিত? অপটিক্যাল ফাইবার দ্বারা। অপটিক্যাল ফাইবার কি দিয়ে ডেটা সঞ্চালন করে? এই যে আলোর বেগে ডেটা সঞ্চালন করে। এই প্রশ্নগুলো আমাকে করা হয়েছে এবার। তাহলে সাবমেরিন কেবলগুলো সমুদ্রের তলদেশ থেকে আনা হয়। আরেকটা বৈশিষ্ট্য, এগুলাকে বাঁকানো যায় না, কারণ ভিতরে তো কাঁচ। অপটিক্যাল ফাইবারকে বাঁকালে কাঁচটা টাস টাস ভেঙে যাবে। এটাকে 360 ডিগ্রি করে বাঁকানো যাবে না, মানে যেরকম ইচ্ছা সেরকম। ডিসের তারকে যেমন মুচড়াইতে পারো, কোএক্সিয়াল কেবলকে মুচড়াইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অপটিক্যাল ফাইবারকে মুচড়ানো যাবে না, কারণ ভিতরে কাঁচ। এগুলোকে সোজা সোজা রাখতে হবে সব সময়, ঠিক আছে? তাহলে আমাদের দেশে যদি প্রশ্ন করা হয় ইন্টারনেট কিভাবে আসে, তখন তোমরা কি বলবা? বলবো অপটিক্যাল ফাইবার দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে আসে। বাংলাদেশে বর্তমানে 2টা সাবমেরিন কেবল রয়েছে। এখানে একটা তোমাদের কনফিউশন হয় স্টুডেন্টদের, 2টা শব্দ ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে সাবমেরিন ডুবোজাহাজ, আরেকটা হচ্ছে সাবমেরিন কেবল। যেটা সাবমেরিন ডুবোজাহাজ সেটা হচ্ছে এমন একটা জাহাজ যেটা সমুদ্রের তলদেশে নিমজ্জিত থাকে, এবং ওখানে বিভিন্ন ধরনের কি থাকে, অস্ত্র, যা যা থাকা দরকার। পৃথিবীর বড় বড় আমেরিকা, চায়না, রাশিয়া, এদের এগুলো আছে, ঠিক আছে? সাবমেরিন আমাদের দেশও 2টা কিনেছে অলরেডি চায়না থেকে, ঠিক আছে? একটা হচ্ছে বনজা, আর একটা মেবি জয়যাত্রা নাকি, এই নামে 2টা সাবমেরিন মেবি বাংলাদেশে আছে। আর হচ্ছে কেবল যেটা, সেটা হচ্ছে সাবমেরিন কেবল। কোথায় কেবল আর কোথায় যুদ্ধ জাহাজ, 2টা মিলাবে না। বাংলাদেশে বর্তমানে 2টা সাবমেরিন কেবল স্টেশন আছে। একটা হচ্ছে কক্সবাজার, জিলঞ্জা। আমাদের কক্সবাজার থেকে কিন্তু তোমরা সারা বাংলাদেশে ইন্টারনেট পাও, কক্সবাজার, জিলঞ্জা। আর একটা হচ্ছে কুয়াকাটা। অবশ্যই তোমরা বলতে পারো সমুদ্রের পাশেই তো থাকবে, কারণ এগুলো তো আছেই সমুদ্রের নিচ দিয়ে কেবলগুলা। বর্তমানে আরেকটার কাজ চলতেছে, যেটার নাম হচ্ছে সিমি উই7, 6 উই6, সিমি উই4, উই5। যেটা কক্সবাজার আগে থেকে আছে সেটা হচ্ছে সিমি উই4, যেটা কুয়াকাটা আছে সেটা হচ্ছে সিমি উই5। বর্তমানে যেটা আসতেছে সেটা হচ্ছে সিমি উই6, এটাও কক্সবাজার স্টেশন হবে। এই যে এগুলা যদি চলে আসে, দেশে আর কখনো ইন্টারনেটের সমস্যা হবে না, এবং 5G চালাতে পারবে। বুঝাইতে পারছি? এই কেবলটা ঢুকলে বাংলাদেশে আর কখনো ইন্টারনেটের কোনো প্রবলেম হবে না, এই সিমি উই6 ঢুকার সাথে সাথে। তাহলে অপটিক্যাল ফাইবারের কাজটা কত বিশদ বুঝতে পারছো? এই অপটিক্যাল ফাইবার বর্তমানে শুধু যে সমুদ্রের তলদেশে সাবমেরিনের মাধ্যমে ডেটা সঞ্চালন করে তা না, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা রাউটারে, প্রত্যেকটা বাসায় বাসায় অপটিক্যাল ফাইবার দিয়ে ডেটা কি করে ট্রান্সমিট করে, যাতে ডেটার কোনো লস না হয়। অপটিক্যাল ফাইবারের একটা বৈশিষ্ট্য হলো, তুমি 10 MB দিলে 10 MB ডাটা পাবে। একটু ওয়েট করো সবাই, তোমাদের প্রশ্ন আসতেছে আমি জানি। আমি কথাগুলো শেষ করি, কারণ এই লেকচারগুলো যদি ফ্লুয়েন্টলি না দিই তোমরা কথা মিস করে ফেলবা। সেই জন্য আমি কমেন্ট না পড়ে কথাগুলো বলতেছি, ঠিক আছে?
এখন আবার ভুল করে ফেলবা। আবার একটা কথা আছে, কিছু ভুল কিন্তু সুন্দর হয়, ঠিক আছে? অনেক সময় তোমরা ভুল করলেও মানে এটা দারুণ ব্যাপার হয়, ভুল সুন্দর হয়। আবার কিছু ভুল না করাই উত্তম। ওকে, তাহলে এবার দেখি আমরা, যেমন পরীক্ষার খাতায় ভুল না করাই উত্তম। লাইফে মাঝে মাঝে কিছু ভুল করা যায়, কিন্তু পরীক্ষার খাতায় করা যায় না। একটু দেখো, যেটা বলতেছিলাম সেটা কি, যে সাবমেরিন কেবল তো বুঝলা, এখন তোমার মনে প্রশ্ন আসে না যে স্যার আমরা তো কেবলগুলো আনলাম, ভালো কথা, বাঁকাতে পারবেন না সেটাও বললাম, কক্সবাজার থেকে কেবলগুলো কোথায় গেছে? তোমরা দেখিও মাঝে মাঝে রাস্তা কাটা হয়, মাটির তলদেশ দিয়ে পাঠানো হয়েছে, এগুলো উপর দিয়ে পাঠানো হয় না। দেখবা পুরা বাংলাদেশে কিন্তু মাটির তলদেশ দিয়ে সাবমেরিন কেবল পাঠানো হয়েছে স্টেশন থেকে। কারণ এই সাবমেরিন যেটা অপটিক্যাল ফাইবার, সেটার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি জানো? এটা হচ্ছে তড়িৎ এবং চৌম্বক প্রভাব মুক্ত। এটা লিখে রাখো, এটা ইএমআই মুক্ত। ওকে, এটাতে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক কোনো কিছুই করতে পারবে না। তারপরে হচ্ছে তড়িৎ এবং চৌম্বক প্রভাব মুক্ত, এটাও লিখে রাখতে পারো, পরীক্ষা আসতে পারে। নিচের কোন কেবল তড়িৎ এবং চৌম্বক প্রভাব মুক্ত? এটা হলো অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, এই অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, তড়িতেও এখানে কারেন্টেও কিচ্ছু করতে পারবে না এটাকে, চুম্বক দ্বারা মাটির ভিতরে কোনো কিছু কোনো ধরনের আকর্ষণ করতে পারবে না। তার মানে এখানে কোনো ডেটা লসই হবে না। তুমি 100 MB ডেটা দিলে 100 MB তোমার বাসায় পাবে। দেখো এখন ম্যাক্সিমাম বাসায় এটা। এবার টুইস্টেড পেয়ার কেবলের জন্য কোথায় লাগে? যেমন ধরো তুমি রাউটারের আগে একটা রিসিভার বক্স থাকে কালো, যারা ওয়াইফাই দেখছো তারা জানো। ওইখান থেকে রাউটারের যে পিনটা যায় আর যে 5 কানেক্টর, একটা পিন দেখিও এইরকম একটা ক্লিপ থাকে রাউটারের ভিতরে দাও, এটাকে বলা হয় কানেক্টর। এটা বিভিন্ন নামের হয়ে থাকে। এই কানেক্টরের ওইটা হলো, ওই ছোট সাদা তারটা হলো টুইস্টেড পেয়ার কেবল। ওই কানেক্টরের ভিতরে দেখি এভাবে প্রবেশ করানো হয়, যারা দেখছো প্র্যাকটিক্যালি ওদের জন্য একটু বুঝতে সহজ হচ্ছে। পেছের যেটা ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তারপরে হচ্ছে কি, যেটা রাউটারে ঢুকতেছে সেটা কিন্তু কি টুইস্টেড পেয়ার কেবল। কথা বুঝতে পারছো? আর যেটা ডি সেক্টর সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমরা কি বললাম অপটিক্যাল ফাইবার দিয়ে? অপটিক্যাল ফাইবার 3টা অংশ নিয়ে গঠিত। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। এটি তড়িৎ চৌম্বক প্রভাব মুক্ত। এটি আলোর বেগে ডেটা সঞ্চালন করে 3 × 10⁻⁸ বেগে। এটি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় ডেটা সঞ্চালন করে। এই যে লাস্ট, এটি একটু বলবো, এটা দেখলে অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরীক্ষায় যদি অপটিক্যাল ফাইবার নিয়ে কিছু আসে অবশ্যই চিত্রটা আঁকতে হবে। এটি ডিজিটাল উপায়ে ডেটা সঞ্চালন করে, কিভাবে এই চিত্রটা অবশ্যই আঁকতে হবে। দেখো প্রথমে তুমি এই যে এটা একটা ট্রান্সমিটার বক্স, ভালো করে খেয়াল করো, ট্রান্সমিটার বক্স। প্রথমে একটা ট্রান্সমিটার বক্স থাকবে। এই ট্রান্সমিটার বক্সের কাছকে এখানে তুমি ডিজিটাল ডাটা দিবা। এই যে ডিজিটাল ডাটাগুলা তুমি এখানে ইনপুট দিলা। মনে করো আমরা আমেরিকার থেকে কি আনতেছি, এমবি কিনতেছি। ওরা কি করবে, ট্রান্সমিটার বক্সে ডাটাগুলা দিবে। ডাটাগুলা দেওয়ার সাথে সাথে এই ট্রান্সমিটার বক্স কি করবে, এই ট্রান্সমিটার বক্স যে কাজটি করবে, ডাটাগুলাকে সুন্দর করে লাইটে পরিণত করে ফেলবে। এই যে লাইটে পরিণত করে ফেলবে, এবং লাইটটাকে আস্তে করে অপটিক্যাল ফাইবারের উপর তুলে দিবে। যে লাইটটা কনভার্ট করছে না, কারণ তোমরা তো জানো অপটিক্যাল ফাইবার আলো হিসেবে ডাটা ট্রান্সমিট করে। আলো না, লাইট মানে কি আলো। তাহলে আমরা কি বললাম, প্রথমে ট্রান্সমিটার বক্স যেটা, সেটা ডিজিটাল ডাটাকে লাইটে কনভার্ট করবে, এবং এই লাইটটা সুন্দর করে কোথায় ছড়বে, অপটিক্যাল ফাইবারে। অপটিক্যাল ফাইবার হাজার হাজার মাইল প্রতি সেকেন্ডে পাড়ি দিয়ে সে রিসিভার বক্সে চলে আসবে। এই যে একটা রিসিভার যে বক্সটা আছে সেটাতে চলে আসবে রিসিভার। ওকে, তাহলে রিসিভার বক্স আসার পর পুনরায় এই লাইটটাকে এখানে লাইট হিসেবে ঢুকছে রিসিভার বক্সে, এখানে লাইট হিসেবে ঢুকছে। ঢুকার সাথে সাথে এটাকে পুনরায় সে ডিজিটাল ডাটায় পরিণত করবে ওই রিসিভার বক্স। তার মানে অপটিক্যাল ফাইবার দুইটি জিনিসের উপর চরমভাবে নির্ভরশীল। কি কি? ট্রান্সমিটার বক্স, রিসিভার বক্স। একটা লাইট বানাই দিবে, আরেকটা হচ্ছে কি করবে। অবশ্য পরীক্ষা আসতে পারে অপটিক্যাল ফাইবারের দুই প্রান্তে কি থাকে, দুই প্রান্তে কি থাকবে, একটা ট্রান্সমিটার বক্স থাকবে আর একটা রিসিভার বক্স থাকবে। ট্রান্সমিটার বক্সের কাজ কি,
সে ডাটাগুলোকে লাইট হিসেবে কনভার্ট করবে এবং অপটিক্যাল ফাইবারে তুলে দিবে। অপটিক্যাল ফাইবার পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় ডাটাটাকে সুন্দর করে রিসিভার বক্সে নিয়ে আসবে এবং রিসিভার বক্সে ডাটাটা পুনরায় ডিজিটাল ডাটায় পরিণত হবে, এমবিতে পরিণত হবে। এরপর তুমি টুইস্টেড পেয়ার কেবল দিয়ে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করবে। আবার বলি, তাহলে শুরু থেকে আবার, ওকে? তারপরে তোমাদের কমেন্ট দেখবো। আবার বলি, শুরু থেকে আবার। কেবল কয় প্রকার? প্রথমে ডাটা, দুইটা উপায়, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা তারবিহীন মাধ্যম। তার মাধ্যম কয় প্রকার? 3 প্রকার। কি কি? কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, আর একটা অপটিক্যাল ফাইবার। কোএক্সিয়াল কেবল কোনটা? ডিসের তার, এটা নিয়ে অনেক বলেছি। এরপরে কোনটা? টুইস্টেড পেয়ার, টেলিফোনের তার, রাউটারের যেটা আর যে কানেক্টরের মাধ্যমে ঢুকে সেটা। এরপরে হচ্ছে কি? সর্বশেষ অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি কাচের তন্তু বিশেষ যেটি পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলোর বেগে ডাটা ট্রান্সমিট করে। এই যে ইনফরমেশনগুলো দিবা, পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলোর বেগে ডাটা ট্রান্সমিট করে। তারপরে সুন্দর করে বলবা, বলার পর কিভাবে ডাটা ট্রান্সমিট করে একটু বিশ্লেষণ করবা। যে একটা ট্রান্সমিটার বক্স থাকবে, ডিজিটাল ডাটাগুলো এখানে আসবে, এখানে আলোতে কনভার্ট হবে, আলোগুলাকে অপটিক্যাল ফাইবারে তুলে দেওয়া হবে। অপটিক্যাল ফাইবারের সাথে সেকেন্ডে 3,80,000 মাইল পাড়ি দিয়ে ফেলবে, রিসিভার বক্সে আসবে, পুনরায় ডাটাতে পরিণত হবে। এটাই হলো অপটিক্যাল ফাইবারের কাজ। এবার বলো তোমাদের কোনো প্রশ্ন হচ্ছে কিনা দেখি। এবার বলো তোমাদের ক্লিয়ার কিনা ব্যাপারটা। ওকে, একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ডিজিটাল ডাটা সবসময় বাইনারি। ডিজিটাল ডাটাই কখনো অন্য কোনো সংখ্যা আসবে না। ডিজিটাল ডাটাগুলো অলওয়েজ বাইনারি হবে, ঠিক আছে? না না, 3,80,000 মাইল, 3 × 10⁸ 80। আচ্ছা, আমরা তো মাইল হিসেবে 3 × 3,80,000 মাইল না। এবার দেখো তোমাদেরকে একটা SW দিচ্ছি, সবাই SWটা একটু শুনবা। সেটা হচ্ছে চিত্রসহ এক্সামে না আসলেও চিত্র দিতে হবে। চিত্রসহ এক্সামে না আসলেও চিত্র দিতে হবে। আচ্ছা, চিত্রটা আমি বলি। এই যে দেখো, চিত্রটা আমার বইয়ের, এটা তো আগের বই, নতুন বইয়ের আমি বলি, নতুন বইতে চিত্রসহ সুন্দর করে, আগের বইতেও দেওয়া আছে, নতুন বইতেও দেওয়া আছে। তোমরা এই চকটা আজকে ভালো করে শিখে ফেলবা। এই চকটা ভালো করে শিখবে, চিত্রটা ভালো করে দেখে ফেলবা, ঠিক আছে? যে কোনো বইতে আছে, যে কোনো বইতে। সাবমেরিন 6টা কক্সবাজার হবে, কক্সবাজারে প্রস্তাবিত। এটা আসলে 5G চলে আসবে বাংলাদেশে, ঠিক আছে? এই যে টাইমলি না আসাতে বুঝিনি, টাইমলি না আসলে প্রশ্ন করাই তো বেমানান, ঠিক আছে? টাইমলি কেন আসবে না? টাইমলি না গেলে কোনো কিছু পাবা জীবনে? বিয়েতে যাও, টাইমলি না গেলে ভাত খাইতে পারবা না, ঠিক আছে? কাউকে পছন্দ হয়েছে, টাইমলি না বললে দেখবা যে বলো যে আমি তো আপনাকে এতদিন ভাইয়ের মতো জানতাম। ওকে, আচ্ছা, যাই হোক, এবার আসো আমরা পরবর্তী তারবিহীন মাধ্যমগুলো একটু দেখি। তারবিহীন মাধ্যমের সর্বপ্রথমে এটা একটু দেখো। তারবিহীন মাধ্যমের সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ তরঙ্গ, স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ তরঙ্গ। আচ্ছা, চিত্র তো অনেকবার বলছি, একবার বইতে দেখলে বুঝে যাবে। আবার বলি তাহলে, ট্রান্সমিটার বক্স কি করবে? লাইটটাকে আমি 3-4 বার বলছি, কিন্তু চিত্রটা একটু মনোযোগ দিও তোমরা। আমি কিন্তু একটা লাইনকে 5-6 বার করে বলি। ডিজিটাল ডাটাটাকে ট্রান্সমিটার বক্স কি করবে? লাইটে কনভার্ট করবে। কারণ কেন? অপটিক্যাল ফাইবার তো লাইট ছাড়া বুঝে না, তো ওকে বুঝাইতে হলে কি করতে হবে? লাইট বানাইতে হবে না? ওই ডিজিটাল ডাটাটাকে লাইটে কনভার্ট করে অপটিক্যাল ফাইবার দিয়ে ট্রান্সমিট করবে কোথায়? রিসিভার বক্সে। এখন রিসিভার বক্সের কাজ কি? রিসিভার বক্স এই লাইটটাকে রিসিভ করে পুনরায় কি করবে? পুনরায় ডিজিটাল ডাটায় কনভার্ট করবে, দেন আউটপুট হিসেবে পাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার দেখো সুন্দর করে একটা যেটা বলতেছিলাম, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ। এই জিনিসটা অনেকেই বুঝে না। ওকে, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ জিনিসটা অনেকেই বুঝে না, এটা একটু বুঝাই দিচ্ছি। তোমাদের মাথায় কখনো কি প্রশ্ন আসে যে স্যাটেলাইট জিনিসটা কি? অনেকেই তো স্যাটেলাইট জিনিসটাই বুঝো না। স্যাটেলাইটের সাথে কিভাবে মাটির নিচ থেকে বাংলাদেশের স্যাটেলাইটের বর্তমানে অ্যাক্টিভ স্টেশন 2টা, একটা হচ্ছে রাঙ্গামাটি আর একটা হচ্ছে গাজীপুর। এই 2টা স্টেশন থেকে বাংলাদেশের স্যাটেলাইটের সাথে যোগাযোগ করা হয়।
বলা হয়ে থাকে ভূপৃষ্ঠ থেকে 22,000 থেকে 26,000 মাইল উপরে। ভালো করে কথা শুনো, ভূপৃষ্ঠ থেকে 22,000 থেকে 26,000 মাইল উপরে। এই যে প্রায় 22, কেউ কোনো বইতে 22,000, কোনো বইতে 26,000 উপরে কিলোমিটার ধরো উপরে কিছু কৃত্রিম, এই যে এটা একটু ভালো করে দেখো, পৃথিবী না এটা, ঠিক আছে, এটা মনে করো এই জায়গাটা হচ্ছে পৃথিবী, এটা সৌরজগৎ। খুব ভালো করে শোনো, এই জিনিসটা বুঝতে হবে কিন্তু স্যাটেলাইট কোথায় ব্যবহৃত হয়, কোথায় বসাই সেটা একটু দেখো, আজকে ক্লিয়ার করে দিই। এই যে এটা হচ্ছে একটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এটা হলো পৃথিবী, ঠিক কিনা? পৃথিবীর এখানে উপগ্রহ আছে, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। তোমরা সবাই জানো পৃথিবী হচ্ছে একটা গ্রহ, পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটার নাম হলো চাঁদ। যেমন ধরো কক্সবাজার একটা জেলা, ঈদগাহ হচ্ছে কি যেখানে তানবিস্তার থাকে, এটাও একটা উপজেলা, ঠিক আছে, মানে কক্সবাজার জেলার একটা উপজেলা। ঠিক সেম পৃথিবীর একটা উপগ্রহ হলো চাঁদ, উপগ্রহ। এবার দেখো মানুষ প্রয়োজনের তাগিদে বুঝতে পারে কি যে আমাদের কিছু স্যাটেলাইট বানানো দরকার। ওই যে বলছিলাম 1957 সালের দিকে রাশিয়া স্পুটনিক 1 কৃত্রিম উপগ্রহ তুলেছিল। তখন মানুষ বুঝতে পারে উপর থেকে আমাদেরকে মনিটাইজ করার জন্য, আমাদের আকাশ সীমাকে মনিটাইজ করার জন্য, সমুদ্রের তলদেশে কি হচ্ছে সেটা দেখার জন্য, পৃথিবীব্যাপী গুগল ম্যাপ কিভাবে হচ্ছে, তুমি কোথায় আছো লোকেশন খুঁজে বের করার জন্য। তোমরা এখন দেখো না রাস্তায় চলার সময় ম্যাপে জাস্ট নামটা সার্চ করো, কোন জায়গায় জ্যাম আছে বোঝা যাচ্ছে, কোন জায়গায়। তুমি জাস্ট এখন আর বাইরে সাইনবোর্ডে তাকাইতে হয় না, গুগল ম্যাপ অন করে গাড়িতে বসে আছো, তোমার স্পষ্ট লেখা আসে তুমি চট্টগ্রাম কয় মিনিটে পৌঁছাবে, তুমি ঢাকায় কয় মিনিটে পৌঁছাবে, তুমি রাজশাহী কয় মিনিটে পৌঁছাবে, ইভেন কোন পয়েন্টের জ্যাম আছে সেটা শুদ্ধ রেড সিগন্যাল হয়ে দেখাই দেয়। তো প্রশ্ন আসে না যেগুলো কেমনে পসিবল, কোত্থেকে ক্যামেরাগুলো করা হয়? এগুলা হচ্ছে এই যে 22,000 কিলোমিটার উপর থেকে এই ক্যামেরাগুলো ফিট করা, এই চক্ষু, ইলেকট্রনিক চক্ষু, এগুলাকে বলা হয় রাডার বা স্যাটেলাইট। এগুলোর নাম হলো, অপর নাম হলো ইলেকট্রনিক চক্ষু। এগুলা মূলত কি করে, পৃথিবীর উপর থেকে পৃথিবীটাকে পাহারা দেয়। এবং এই স্যাটেলাইটের সাথে যে যোগাযোগটা করি আমরা, কোত্থেকে করি, ভূপৃষ্ঠে একটা ট্রান্সমিশন স্টেশন থাকে, যেটা বাংলাদেশে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার জন্য রাঙ্গামাটিতে। এই যে যেটা ট্রান্সমিশন স্টেশন, এখান থেকে অরবিটে, এখানে অরবিট, এখানে যোগাযোগ করে। এই যে ওয়েবের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে, যে তরঙ্গটার মাধ্যমে আমরাও যোগাযোগটা করি, সেটাই হচ্ছে মাইক্রোওয়েভ, মানে তারবিহীন মাধ্যমের একটা ধাপ। মোবাইলের রিমোট তার আছে সামনে, কোনো নাই তো, তারবিহীন মাধ্যমে, এটার নাম হলো ইনফ্রারেড ওয়েভ। চাঁদের দেশে যখন যাই, চাঁদের দেশে কোনো বায়ু নেই। নীল আর্মস্ট্রং আর মাইক কলিন্স ওরা যখন চাঁদের দেশে নেমেছে, ওরা কিন্তু কথা বলার সময় কি করেছে, কিভাবে কথা বলেছে তারা? কারণ তুমি দেখো, তুমি যে রুমে এখন বসে আছো, সেই রুমে যদি কোনো প্রকার বাতাস না থাকে, তোমার শব্দ আরেকজন তুমি যত বড় করেই বলো না কেন, ওই পাশের জন শুনতে পাবে না। কারণ বাতাস থাকলেই তোমার শব্দ শুনতে পাবে, না হলে শুনতে পাবে না। আর এই যে তুমি আমার ভয়েসটা যেভাবে শুনতেছো, অবশ্যই এটা একটা তারবিহীন মাধ্যমে যাচ্ছে, মোবাইলের নেটওয়ার্কের যে মাধ্যমটা সেটাতে যাচ্ছে না? ঠিক সেম এই সমস্ত জিনিস হচ্ছে তারবিহীন মাধ্যম। এই যে ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটের সাথে যে দূরত্ব, সেটা যোগাযোগটাই হচ্ছে তারবিহীন মাধ্যমের একটা ধাপ, সেটার নাম হলো মাইক্রোওয়েভ। এখন স্যাটেলাইটের কাজ কি? যেমন বাংলাদেশের যে স্যাটেলাইট, তোমাদেরকে একটু যদি ক্লিয়ারলি বলি, তোমরা একটু লেকচারটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করি, আশেপাশের সব কথা নিয়ে আসি, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে হয়তো আর কোথাও পড়ানো হবে না, তো তোমরা কাঁচা রয়ে যাবে। স্যাটেলাইট এইচএসসি পড়ে গেছে, অথচ স্যাটেলাইট সম্পর্কে জানো না, সাবমেরিন কেবল সম্পর্কে জানো না। এগুলো হচ্ছে আইসিটি টিচারের দুর্বলতা। ওকে, তাহলে আমি একটু বলি বাংলাদেশের যেটা স্যাটেলাইট, সেটা হচ্ছে এই যে দেখো, এখানে বিভিন্ন অরবিট আছে, বিভিন্ন ধরনের, এই যে পৃথিবীর উপগ্রহে বিভিন্ন শাখা আছে, জায়গা আছে। এখানে পৃথিবীর প্রত্যেকটা দেশের একাধিক, আমেরিকার, রাশিয়ার হাজার, মানে শত শত স্যাটেলাইট আছে ওদের, 50টা 60টা করে একজনের।
এর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ হিসেবে, 57তম, তার মানে বাংলাদেশের আগে আরো 57টা দেশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ফেলেছে। তো বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ হিসেবে পূর্ব দিকে 119 দশমিক, এই যে 119.1 ডিগ্রি পূর্ব, তোমরা জানো ম্যাপের এইদিকে হচ্ছে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, ম্যাপ যারা বুঝো, 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় বাংলাদেশের স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে। যে স্যাটেলাইট থেকে আজকে দেখো বৃষ্টির আবহাওয়ার গরম এগুলো অনেকটা একুরেট হয়, এক সময় কিন্তু একুরেট হতো না, এখন কিন্তু একুরেটলি দেখতে পাই তুফান কোথায় আছে। যখন আমরা দেখি কোনো একটা তুফান আসে তখন আমরা দেখি যে এটার স্থান কোথায়, এটা কোন জায়গায়, কিভাবে এটা মুভ করতেছে, সব কিছু দেখতে পাচ্ছি। কোত্থেকে দেখি এগুলা? স্যাটেলাইট থেকে দেখতে পাই। বাংলাদেশে এক সময় নেটওয়ার্কের চরম সমস্যা ছিল, আর এখন বাংলাদেশের কমিউনিকেশন স্যাটেলাইট, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট। এটা দ্বারা আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারতেছি, ইন্টারনেটের অবস্থা ভালো হচ্ছে, গুগল ম্যাপগুলা ঠিক মতো কাজ করতেছে, সব কিছু, ওবার পাঠাও, ফুড পান্ডা, খাবার অনলাইনে যে খাবার অর্ডার, তারপরে ওবার পাঠাও, এগুলো সব অ্যাভেলেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে স্যাটেলাইটের প্রসারের কারণে। তারপর আমার দেশের আকাশ সীমায়, সমুদ্র সীমায় বাইরের কোনো জাহাজ ঢুকলে সাথে সাথে এটা আমরা ছবি উপর থেকে নিচে চলে আসবে এবং আমরা সাথে সাথে ধরে ফেলতে পারবো কোনো দেশের বিমান আমাদের আকাশ সীমা ক্রস করে কিনা, কোনো দেশের জাহাজ আমাদের সমুদ্র সীমা ক্রস করে কিনা, বা আমাদের কোনো মাছ চুরি করতে আসলো কিনা, বা আমাদের কোনো খনির কোনো কিছু চুরি করতে আসলো কিনা, এগুলো সবগুলা কিন্তু স্যাটেলাইট থেকে তদারকি করা হয়। এগুলা কেউ যে ক্যামেরা নিয়ে দেখেন, বুঝতে পারছো? এক কথায় এটা উপর থেকে একটা চক্ষু বসায় রাখছে। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের কোন কোন জায়গায় বোমা মারে এগুলো আমেরিকা কিভাবে বুঝে? কারণ আমেরিকার তো পুরো পৃথিবীর উপরে স্যাটেলাইট বসানো। এই যে গুগলের যে ম্যাপ, গুগল ম্যাপ, এটা কোত্থেকে অবজার্ভ করে? গুগল ম্যাপ তো মূলত এটা আকাশ থেকে দেখে। তুমি তোমার বাড়ির নাম সার্চ করে দেখো গুগল ম্যাপে, স্পষ্ট রাস্তা সহ দেখতে পাবে। তো এখানে কি কোনো যোগাযোগের জন্য তার আছে? নেই। মূলত একটা তরঙ্গ ব্যবহার করে এই যোগাযোগটা সম্পন্ন হয়। এগুলা হচ্ছে তারবিহীন মাধ্যম। আর আমরা যেগুলা তার দ্বারা ব্যবহার করি সেগুলা 3টা তার দিয়ে হয় কোএক্সিয়াল কেবল ব্যবহার করি, না হয় টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি, না হয় অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। আর যেগুলা তারবিহীন মাধ্যম, সেই যে মোবাইলের নেটওয়ার্ক ওয়াইম্যাক্স, একটু পরে পড়বো, কাউকে হটস্পট দাও একটু পরপর, তারবিহীন। ব্লুটুথ তারবিহীন মাধ্যম, বাসার ওয়াইফাই তারবিহীন মাধ্যম। ঠিক আছে, তো আমরা এখন পড়বো হটস্পট। সবাই কি বুঝতে পারছো কিনা একটু বলো যে তারবিহীন মাধ্যম শব্দের অর্থটা কি? দেখি একটু বলো তো তারবিহীন মাধ্যম শব্দের অর্থটা কি এবং কোথায় কোথায় লাগে। ওকে, একটু বুঝতে পারছো কিনা বলো যে তারবিহীন মাধ্যমটা বুঝতে পারছো কিনা? এক সময় অন্য দেশের স্যাটেলাইট থেকে ভাড়া করতে, এক্স্যাক্টলি তাই। অবশ্যই এটাও ভাড়া করা এক প্রকার, এগুলো বললে তো আবার চাকরি থাকবে না। বাংলাদেশ যে স্যাটেলাইটটা বানাইছে এখানে বাংলাদেশের শুধু নামটা আছে। এই স্যাটেলাইটের যারা বানাইছে এটা হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে। যে টাকাটা ধার নেওয়া হয়েছে এটা যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক থেকে। তারপরে হচ্ছে কি, যে রকেটটা দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে এটা হচ্ছে ফ্যালকন 9, যেটা হচ্ছে কার? এলন মাস্কের রকেট, স্পেস এক্সের। ঠিক আছে, তাহলে বানাইছে কারা? ফ্রান্সের এলোনি এক্সপ্রেস। টাকা দিছে কে? যুক্তরাষ্ট্র, এক্সিম ব্যাংক। তারপর তুলছে কে? তুলছে হচ্ছে এলন মাস্কের ফ্যালকন 9 রকেট। ঠিক আছে, তার মানে আমাদের এখানে শুধু বঙ্গবন্ধুর নামটা আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, আর বাকি সব ধার করা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই একটু মনে রাখবে এগুলা। যেমন আমরা এখন একটা তারবিহীন মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যেটার নাম হলো হটস্পট। ওকে, হটস্পট লিখে রাখো, এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে হটস্পট থেকে। হটস্পট প্রধানত 3 ধরনের। 1 ব্লুটুথ, 2 ওয়াইফাই, 3 ওয়াইম্যাক্স। ব্লুটুথের অপর নাম IEEE। ইঞ্জিনিয়াররা ব্লুটুথকে কি নামে ডাকে? 802.15।
ওয়াইফাই এর অপর নাম IEEE। এগুলো পরীক্ষায় আসবে 100%। এখানে উপরে লিখে রাখতে পারো, তানভীর স্যার বলছে এটা 100% আসবে, কোন একটা MCQ হইলেও আসবে এখান থেকে। 802.11 আর WiMAX IEEE 802.16। আমি যেটা বলছি সেটা কাথার উপরে লিখে রাখতে পারো যে এগুলো 100% আসবে। ওকে, আচ্ছা আচ্ছা, ব্লুটুথটা একটু দেখো। ব্লুটুথটা আবিষ্কার করা হয়েছে 1990 সালে। আবিষ্কারকের নাম হচ্ছে ডক্টর জেপি হার্টসেন। এটার নামকরণ করা হয়েছে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। নামকরণ হচ্ছে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি খুব বেশি কষ্ট না হয় আমাদের ক্লাস সবগুলা করবা, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবে, আমি এটা কথা দিয়ে বলতে পারবো। তুমি শুধু A+ পাবে তা না, ইনশাল্লাহ আমি খুব ট্রাই করবো আমার এই ছোট্ট মস্তিষ্কে যতটুকু জানি তোমাদেরকে শেখানো। আমি কখনো শেখাতে কার্পণ্য করি না, সময় বেশি লাগুক, ক্লাস বেশি লাগুক, এগুলোর জন্য আমি ফাঁকিবাজি করি না, ঠিক আছে? ওকে, সবাই একটু বলো এত পড়া আর ভালো লাগে না, এগুলোতে এনজয় করা যায়। এই পড়াগুলো কি বেশি কঠিন? এগুলোতে এনজয় করে, এগুলোতে এমনি শিখতে হয়। যেমন তুমি এখন মডার্ন যুগের ছেলে মেয়ে হয়ে যদি তোমরা এগুলো না জানো, এটা এই কেমন বিচার? আধুনিক যুগের ছেলে মেয়েদের সব কিছু সম্পর্কে আইডিয়া থাকতে হবে না? আর যারা মনে করতেছো বিয়ে করবা, সংসার করবা বা এই টাইপসের কিছু একটা, এগুলো অনেক কষ্ট। বিয়ে করা মানে লাইফ এক প্রকার শেষ। আচ্ছা, আমার বুকে 1994 সাল আসে, অসুবিধা নাই। 1990-তে ধারণা আসে, 94 থেকে মানে প্রকাশ পায় আর কি, 1994 সাল থেকে। আসলে এই সমস্ত সালগুলা নিয়ে একটু তর্ক বিতর্ক থাকে, কারণ এগুলা তখন আসলে এত বেশি ছিল না, তো সালগুলো এদিক ওদিক হয়। কোনো বইতে 90 লিখছে, কোনো বইতে 94 লিখছে, কোনো বইতে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি শুরু করছে 1990, ঠিক আছে? এই জন্য দেখবা ICT পরীক্ষায় খুব কম সাল, খুব সহজে আসে না। সাল আসে না বললেই চলে, কোনোদিন বোর্ড পরীক্ষায় খুব কমই দেখাতে পারবে, ঠিক আছে? এবার দেখি একটু দেখি, একটু বলি, সবাইকে বলি যে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে ব্লুটুথের রেঞ্জ 1 থেকে 100 মিটার, মানে 1 থেকে 100 মিটার পর্যন্ত ব্লুটুথ কাজ করতে পারে। 1 থেকে 100 মিটার পর্যন্ত ব্লুটুথ কাজ করতে পারে, এটা লিখে রাখো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা 802.15, এটা অনেক গুরুত্বপূর্ণ। IEEE ইঞ্জিনিয়াররা ব্লুটুথকে ব্লুটুথ নামে চিনবে না, মানে তারা বলবে ব্লুটুথের এইটা বলবে সবসময় IEEE 802.15। ওকে, এরপরে দেখো ওয়াইফাই। প্রথম ওয়াইফাই এর পূর্ণরূপটা লিখো, ওয়্যারলেস ফিডিলিটি। পরীক্ষা অনেকবার আসছে, ওয়্যারলেস ফিডিলিটি। ওয়াইফাই ছিল না এমন কেউ নেই, বাসায় রাউটার দিয়ে যেটা করো, ওয়্যারলেস ফিডিলিটি। ওকে, এটাও হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এটার IEEE স্ট্যান্ডার্ড কত? 802.11। ওকে, এবার ওয়াইম্যাক্সটা সবাই পূর্ণরূপটা লিখে রাখো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। সবাই একটু লিখে রাখো এবং 2বার রিডিং পড়ো। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। ওয়্যারলেস অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, ঠিক আছে? লিখে রাখো সবাই একটু, মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওকে, সবাই একটু লিখে রাখো দ্রুত গতিতে লিখে রাখো। আচ্ছা, লিখে রাখো একটু।
এই যে এটা তো পড়াইছিলাম, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, যারা ইনস্টিটিউট, এই যে এটা বললাম না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার থেকে ওই নামটা দেওয়া হয় আর কি, এই নামটা দেওয়া হয়েছে ব্লুটুথে। মানে যে ফোরামটা আছে IEEE নামক, ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এদের যে ফোরামটা আছে, এই ফোরাম থেকে নাম দেওয়া হয়েছে 802.15, এই ফোরাম থেকে নাম দেওয়া হয়েছে 802.11, 802.16। তাহলে এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, লেকচার করার দুইটা উপায় ফলো করবা। যাদের আমার বই আছে তারা শুধু আমার বইটা পড়বা, কোনো বই পড়ার দরকার নেই। বিশ্বাস না হলে দেখিও 90-এর উপর এমনি পাবে, যে কোনো পরীক্ষায় পাবে, কলেজের ফার্স্ট ইয়ার থেকে পাবে, কথা সোজা। আর যাদের আমার বই নেই অসুবিধা নেই, বাবা মাকে প্রেশার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বাবা মাকে প্রেশার দেওয়ার দরকার নেই, যে বইটা কিনে দিচ্ছে ওটাকে দাগে দাগে পড়ো। ওকে, শুধু শুধু টাকা কষ্ট করার দরকার নেই বাবা মার প্রতি। যখন তুমি কখনো গিফট পাইলে কারো কাছ থেকে, যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে তখন কিনে নিও। ওকে, আবার বই তো আবার আসবে সামনে, তখন কিনবা, তাড়াহুড়া করার দরকার নেই কোনো কিছু নিয়ে। আমার যে এমন যে এখানে পড়লে যে আমাদের ইয়ে লাগবে এমন কোনো কথা নেই। তাহলে সবাই লিখো ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের পার্থক্য, সবাই একটু লিখো ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের পার্থক্য, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের পার্থক্য। প্রথমে পূর্ণরূপ দুইটা লিখবা, ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের পার্থক্য, পূর্ণরূপ দুইটা লিখবা প্রথমে। ওয়াইফাই বাড়ির বাইরে 32 মিটার কাজ করে, বাড়ির বাইরে 32 মিটার বাইরে, আর ভিতরে 100 মিটার পর্যন্ত কাজ করতে পারে, আশেপাশে 100 মিটার। আর ওয়াইম্যাক্স হচ্ছে কত? 50 কিলোমিটার, 50 কিলোমিটার এরিয়া কাজ করতে পারে। তোমরা এখনো ওয়াইফাই ওয়াইম্যাক্স কি জানো না, একটু পরে দেখা দিচ্ছি কি জিনিস। 50 কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারে। এটার IEEE কত? এটার IEEE মনে রাখবা, এটা অনেকেই মনে করে 802.15, কারণ এটা 16 তো, এটা 16, এটাকে 15 মনে করে, 15 হচ্ছে ব্লুটুথ, এটা মনে রাখবা। আর এটা হচ্ছে IEEE 802.16, এটাকে 15, এটাকে 16 লিখে, কিন্তু না, এটা 11, এটা 16, এই জিনিসটা বলে রাখছে, এটা ভুল করো, সরকারি ভুল। এরপরে হচ্ছে লিখো, এটা কোয়ালিটি নিশ্চিত করতে পারে না, কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে পারে না। লিখো একটু, এটা কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে পারে না। কারণ কেন জানো? এটা ওয়াইফাই কেন আমি বলতেছি, আর এটা নিশ্চিত করতে পারে কোয়ালিটি অফ সার্ভিস। এবার দেখো আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে, এটা মুখস্থ রাখবা অনেকটাই। হাফ ডুপ্লেক্স মোড এটা কাজ করে, আর এটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, ফুল ডুপ্লেক্স। ওকে, এবার দেখো আমি বলি, ওয়াইফাই জিনিসটা হচ্ছে তুমি যেটা বাসায় পার্সোনালি ইউজ করো রাউটার থেকে, সেটা হচ্ছে ওয়াইফাই। আর ওয়াইম্যাক্স অনেক বেশি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? বাসার পাশে যে রবির টাওয়ার, সেটা হচ্ছে ওয়াইম্যাক্সের উদাহরণ। আচ্ছা বলো তো, রবির টাওয়ারের পাওয়ার অনেক বেশি না? তুমি দেখো রাতের বেলা যখন সবাই ঘুমাতে চলে যায়, তখন তোমার ইন্টারনেটের স্পিড একটু বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ওয়াইম্যাক্সে তো এমবি হাজার হাজার বেশি ওয়াইফাই এর চেয়ে। তুমি বাসায় ওয়াইফাই নাইলে 20 MB নিচ্ছ, কিন্তু ওয়াইম্যাক্সে 1000 MB, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ ইউজ করে। একটা ওয়াইম্যাক্স থেকে কতজনের ডাটা কানেক্ট করে, তার মানে তোমার বাসার ওয়াইফাইটা মাত্র 5 জনকে কানেকশন দিতে পারে। কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে হলো সেটা? আর এল 50,000 60,000 একটা এরিয়ার মানুষকে কাভারেজ করতেছে, তাও নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে। যদি আমাদের দেশের জনসংখ্যা কম হতো, আমাদের ওয়াইফাই শুদ্ধ লাগতো না। আমাদের এই যে রবি, জিপি, যে নেট, এগুলো দিয়ে হয়ে যেত। আমরা অনেক সময় রবি কে গালিগালাজ করি, কিন্তু আসলে না। যে এরিয়াতে দেখবা রবি ইউজার কম, সে এরিয়াতে রবির নেট ভালো পাবে। কেন ভালো পাবে? কারণ হচ্ছে মানুষ কম, যা আছে সব যারা ইউজ করে। আবার যে এরিয়াগুলোতে দেখবা যে জিপিতে ইউজার কম, সেগুলোতে জিপি ভালো পাবে। যেমন আমাদের ওইদিকে, আমার বাড়িতে গেলে আমরা গ্রামীণের নেট ভালো পাই। কেন? কারণ ওখানে গ্রামীণ রেয়ার ইউজ করে, খুব কম মানুষ গ্রামীণ ইউজ করে। আচ্ছা, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে, ঠিক আছে, তোমাদেরকে এই অন্ধকার আমাকে কেমন লাগে দেখো তো, অন্ধকারে কেমন লাগতেছে? আচ্ছা, এটা অনাকাঙ্ক্ষিত লোডশেডিং, কখনো হয় না, হয়তো কোনো সমস্যা হচ্ছে।
তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিটেলস পড়াবো আর কি। এরপর থেকে শুরু করব ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্যের পর থেকে শুরু করব। আগামী ক্লাসে চ্যাপ্টার 2 শেষ হবে। ঠিক আছে, সবাই ওভাবে প্রিপারেশন নিবা। টপোলজি বাকি আছে আমাদের, আর আমি কিছু টপিক দেখাই দিব কি কি পড়তে হবে, এই প্রথম প্রজন্মে কি কি বই থেকে রিডিং পড়তে হবে। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আর আমাকে অন্ধকার কেমন লাগতেছে এটা একটু বলো না দেখি। ওকে, কই 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 আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাহলে সবাইকে সে পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।